আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিম চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩ নম্বর অধ্যায় অর্থাৎ ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছেদন এই অধ্যায়টা পড়ব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো তোমরা তো আমার পড়ানোর স্টাইল জানোই যে আমি কিভাবে পড়াই, সেটা হচ্ছে তোমার এই যে বইয়ের থেকে আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দিব এবং তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু বলে দিব। তো চলো শুরু করি আমরা। দেখো, প্রথমেই দেয়া আছে যে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভেতর দিয়ে পাতায় পৌঁছায়। এর মানে তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। হুম, এটা পড়বা। এই যে এতটুকু হচ্ছে ভাইয়া প্রচ্ছেদন। আর প্রথম লাইনটা ছিল হচ্ছে আমাদের উদ্ভিদ যে মূলত মূলরম দিয়ে তার পানি একটু নেয়, নিয়ে আবার তার সারা পাতায় ছড়িয়ে দেয়, এই ব্যাপারটাই ছিল আমাদের প্রথম লাইনে। তারপরে দেখো যে উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ, দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয়া হলে ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রচ্ছেদনের মাধ্যমে ঘটে। এগুলা একটু জাস্ট নর্মালি রিডিং দিবা ভাইয়া, তাহলেই হবে। এরপরে দেখো যে মূলের থেকে যে পানির ঊর্ধ্বগমন সেটা দেখাচ্ছে। আবার এই দেখো যে পাতায় পাতায় যে আসছে পানি সেটা দেখাচ্ছে। বুঝলা? আর অভিস্রবণ প্রক্রিয়ায় এই যে যে পানিটা শোষণ করছে ভাইয়া, এটা কোন প্রক্রিয়ায় করছে জানো? এইটাই হচ্ছে অভিস্রবণ। এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো কি? অভিস্রবণ। তারপরে দেখো আমরা ব্যাপন বা ডিফিউশন এ যাই। দেখো, আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণ অণু দিয়ে গঠিত। আমি তোমাদেরকে এই ব্যাপনের জিনিসটার যে মূল ব্যাপার সেটা হচ্ছে, আমি এই দেখো এই নিচের লাইনে যে চলে আসে, এই দেখো যে এই অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। মানে ভাইয়া দেখো, বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো এই দেখো ছড়িয়ে পড়তে থাকে। ধরো একটা পারফিউম একটা পারফিউম তোমার ইয়াতে রাখা আছে, একটা বোতলে রাখা আছে, ওই যে পারফিউম আমরা স্প্রে করি, সেখান থেকে দেখো পারফিউমটা কিন্তু অনেক চাপের মধ্যে আছে। কিন্তু যখন পারফিউমটাকে আমরা স্প্রে করি, স্প্রে করার ভাইয়ার সাথে সাথে দেখবা একদম যে পারফিউমের গন্ধটা ওইটা কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা জানি যে ছোট ছোট অণু দিয়ে গঠিত, এই ভাইয়া অণুগুলো একদম পুরোভাবে ছড়িয়ে পড়ে। এই অণুগুলোর কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের স্থানের দিকে যাওয়াকে আমরা মূলত ভাইয়া এই ব্যাপন বলে থাকি। দেখো, এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলোর এরূপ চলন প্রক্রিয়াকেই ব্যাপন বলা হয়। তো ভাইয়া, আমরা ব্যাপন মানে বুঝলাম। আর এই দেখো ব্যাপন চাপের একটা সংজ্ঞা দেওয়া আছে, এই ব্যাপন চাপের সংজ্ঞাটাও তোমরা পড়বা। এরপরে দেখো 25 পৃষ্ঠায় যাই। ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদনের এই যে একটা পরীক্ষা দেওয়া আছে, এই পরীক্ষাটা তোমরা একটু জাস্ট নর্মালি দেখে নিবা, তাহলেই হবে। এরপরে এই যে ব্যাপনের যে গুরুত্ব দেওয়া আছে এটা তোমরা একটু পড়বা, জাস্ট নর্মালি রিডিং দিবা যে ব্যাপন এই দেখো কোন কোন কাজে আসে না আসে। দেখো, প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, রক্ত থেকে পুষ্টি উপাদান, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন এবং লসিকা থেকে লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এটা ভাইয়া তোমরা একটু দাগাবা। তো নেক্সট আমরা অভিস্রবণ বা অসমোসিসে যাই। এই অভিস্রবণের ভাইয়া মূল টপিকটা আমাদের বোঝার জন্য দেখো যে
আমরা এক কথায় বলবো অভিস্রবণ হচ্ছে ভাইয়া ব্যাপনের সম্পূর্ণ উল্টা। ওকে, সম্পূর্ণ উল্টা। দেখো এখানে খুব একটা ভালোভাবে দেয়া নাই, আমি তোমাদেরকে অভিস্রবণ বলতে মূলত বুঝাই এই যে পর্দাকে আগে বুঝো তোমরা যে অর্ধ ও অভেদ্য পর্দা। পর্দা দুই ধরনের, বাট পর্দাকে যে সরি পর্দা সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা এবং অর্ধভেদ্য পর্দা। তাহলে ভাই আমরা কয়টা ভাগ পাইলাম? তিনটা, সেটা হচ্ছে ভেদ্য, অভেদ্য এবং অর্ধভেদ্য। এই দেখো অভেদ্য পর্দা কি, দেখো এই যে পর্দাগুলোর সংজ্ঞা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলো কিন্তু 100-তে 100% আসবেই, পরীক্ষায় আসবে ভাইয়া। তুমি নিজে ইয়াতে লিখে নাও, বইয়ের পাতার নিচে লিখে নাও যে পরীক্ষায় আসবে। অভেদ্য পর্দা, তারপর ভেদ্য পর্দা, আর এই সাইডে আছে দেখো অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দার থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই। এই তিনটা পর্দাই খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, তোমরা অবশ্যই পড়বা। তারপরে দেখো ভাইয়া যে অভেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অভেদ্য পর্দা বলে। তারপরে দেখো যেমন পলিথিন, পলিথিন কিউটিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি। এরপরে পড়বা ভেদ্য পর্দা। ভেদ্য পর্দায় দেওয়া আছে যে যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয় অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম লিখে নাও, আগেই লিখে নাও যে এক্সামে চলে আসছে। বুঝছো ভাইয়া? এগুলা এক্সামে চলে আসছে। নেক্সট আমি বললাম যে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা দেখো যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না, তাকে আমরা অর্ধভেদ্য পর্দা বলবো। ধরো অর্ধভেদ্য পর্দার সংজ্ঞাটা তোমার পরীক্ষায় চলে আসছে, ধরো যদি জেএসসি পরীক্ষা দাও, বৃত্তি পরীক্ষা দাও, যেই পরীক্ষায় দাও এই সংজ্ঞাটা তোমার ভাইয়া 100-তে 100% লাগবে। দেখো যেমন কোষ পর্দা ডিমের খোসা এবং ভেতরের মাছের পর্দা, মাছের পটকার পর্দা, তারপরে জীবজন্তুর পিত্তথলির পর্দা। তো ভাইয়া এই যে যে উদাহরণগুলো দেয়া আছে না ভাইয়া, উদাহরণগুলো কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট। যেমন অভেদ্য পর্দার উদাহরণ এই যে এগুলা, তারপরে হচ্ছে ভেদ্য পর্দার উদাহরণ কোষ প্রাচীর। 100-তে 100% এগুলা পড়বাই ভাইয়া, এমসিকিউ এর জন্য এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো আমরা অভিশমন প্রক্রিয়ায় যাই। অভিশমন প্রক্রিয়ায় দেখো যে কতগুলো শুকনো কিশমিশ আসে, এই কিশমিশগুলো যদি তুমি পানিতে দাও তাহলে ভালো করে দেখবা এগুলো কিন্তু একদম ফুলে যায়। এটা কেন হয় ভাই জানো? এটার কারণ হচ্ছে অভিশ্রবণ। আমি তোমাকে আগে বলেছি যে অভিশ্রবণ হচ্ছে ব্যাপনের উল্টা। ব্যাপনে হয় কি, তোমার কম ঘনত্বের বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় যায়, আর এটা কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকায় যায়। আমি কি ভুল বললাম? কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা, হ্যাঁ ঠিকই আছে। সো দেখো এটাই হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। এরপরে তোমরা এই যে অভিশ্রবণের যে সংজ্ঞাটা দেয়া আছে এই সংজ্ঞাটা পড়বা যে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার এই অধ্যায় থেকে যখন সৃজনশীল দিবে তখন প্রত্যেকটারই ক নাম্বার প্রশ্নে থাকবে যে অভিস্রবণ কাকে বলে, অথবা ব্যাপন কাকে বলে, অথবা প্রচ্ছেদন কাকে বলে। সো বি অ্যালার্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসবেই। এরপরে দেখো অভিস্রবণের গুরুত্ব দেওয়া আছে, এটা তোমরা একটু পড়বা সুন্দর করে যে কোন দিকের থেকে কি হয়। এই দেখো আর উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ পদ্ধতি আমরা অধ্যায়ের শুরুতেই পড়েছিলাম যে কিভাবে পানি ও খনিজ লবণ শোষণ করে। সো তোমরা একটু কেয়ারফুলি দেখবা। এই দেখো এই যে মূলরোমের মাধ্যমে পানি যে নেয়, এটা একটু জাস্ট নরমালি দেখে নিবা। তারপরে এই দেখো ইমবাইবিশন নামের একটা প্রক্রিয়া আছে, ইমবাইবিশনেরটা মুখস্থ করবা।
এটা অবশ্যই তোমাদের ক এবং ক নম্বর প্রশ্নে থাকবে। ইমবাইবিশনের সংজ্ঞাটা কি এখানে দেয়া আছে? না ভাই, ইমবাইবিশনের সংজ্ঞাটা তোমরা একটু গাইড থেকে দেখবা কিংবা বইয়ের থেকে একটু খুঁজে বের করে নিজ দায়িত্বে পড়ে নিবা। ও সরি ভাই, এই দেখো ইমবাইবিশনের সংজ্ঞা সামনে দেওয়া আছে। দেখো, অধিকাংশ কলোয়েড পদার্থই পানিগ্রাহী। দেখো, যে প্রক্রিয়ায়, এই দেখো ভাইয়া, এই যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা, যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে পানি শোষণ করে তাকে ইমবাইবিশন বলে। তাকে, যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে পানি শোষণ করে তাকে কি বলে? ইমবাইবিশন। আর শোষণকারী পদার্থটিকে হাইড্রোফিলিক পদার্থ বলে। হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক এগুলো সব পড়ে জানবা, বাট এখনকার মতো তোমাদের ইমবাইবিশনের সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট দাঁড়ায় না ভাইয়া। এই জায়গার থেকে এক্সামে আসবেই, 100-তে 100% আসবে। ভিভিআই দিয়ে দাও। নেক্সটে দেখো ভাইয়া, দেয়া আছে যে উদ্ভিদের খনিজ লবণ শোষণ। আমরা একটু আগে উদ্ভিদের পানি শোষণটা দেখেছিলাম, আর এখন দেখো এই যে খনিজ লবণ শোষণ। কিভাবে খনিজ লবণ শোষণ করে, জাস্ট এটা একটু রিডিং দিয়ে দিবা তাহলেই হবে। দেখো, আর এই যে শোষণ কিন্তু দুই প্রকারের, নিষ্ক্রিয় শোষণ আর সক্রিয় শোষণ, এটা একটু দাগাবা। তারপরে দেখো আমরা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রচ্ছেদন। আমি তোমাদেরকে প্রচ্ছেদন বলতে এক কথায় বলবো যে প্রচ্ছেদন হচ্ছে ভাইয়া এরকম একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানি, তোমার একটা কথা বলি, এই দেখো যে পানি যে শোষণ করছে না, উদ্ভিদ পানি শোষণ করার সময় ভাই অনেক একটু বেশি যখন পানি নিয়ে নেয়, তখন সেই পানিটাই ছাড়ার জন্য ব্যবহার করে এই প্রচ্ছেদন প্রক্রিয়া। অর্থাৎ প্রচ্ছেদন প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় উদ্ভিদ তার অপ্রয়োজনীয় পানি তার পাতার আবরণ কিংবা ত্বকের কিউটিকলার আবরণ বা লেন্টিকুলার আবেদন, লেন্টিকুলার আবরণের দিয়ে তোমার পানিটা বের করে দিবে। অর্থাৎ এই দেখো, প্রচ্ছেদনের সংজ্ঞাটা খুব একটা দেয়া নাই, তবে এই যে দেখো এখানে দেয়া আছে যে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি এই নির্গমনের প্রক্রিয়াকে প্রচ্ছেদন বলা হয়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রচ্ছেদন। তো প্রচ্ছেদনটাও অবশ্যই পড়বা। নেক্সটে দেখো ভাইয়া, প্রচ্ছেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, মানে পাতার মাধ্যমে হয়। এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল ও কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণে প্রচ্ছেদন হয়। প্রচ্ছেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রচ্ছেদনকে 3 ভাগে ভাগ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট 3 ভাগ, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রচ্ছেদন এবং লেন্টিকুলার প্রচ্ছেদন। এই প্রচ্ছেদনের ধাপগুলো কিন্তু অবশ্যই লাগবে ভাইয়া। দেখো এই যে পত্ররন্ধ্রের একটা সুন্দর ছবি দিছে তোমাদের এখানে, এই ছবিটা সুন্দর করে দেখবা তাহলে হবে, মাঝে মধ্যে পরীক্ষায় দেয়। বাট এই যে লেন্টিসেল, আর এই লেন্টিসেলের মাধ্যমে প্রচ্ছেদন হলে আমরা কি বলবো? লেন্টিকুলার প্রচ্ছেদন। আর এই যে পাতার মাধ্যমে প্রচ্ছেদন হলে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। ত্বক বা এই যে কিউটিকুলার আবরণের মধ্যে দিয়ে প্রচ্ছেদন হলে আমরা কি বলবো? কিউটিকুলার প্রচ্ছেদন। তো ভাইয়া ক্লিয়ার। অ্যান্ড এরপর দেখো, এই যে প্রচ্ছেদনের গুরুত্ব, তোমার যদি অর্ধবার্ষিক কিংবা বার্ষিকী এই অধ্যায়টা থেকে থাকে তাহলে আমি তোমাকে 100 বলে দিব যে এই প্রচ্ছেদনের গুরুত্বের থেকে ঘ নম্বরে অবশ্যই প্রশ্ন আসবে। ঘ নম্বরে যদি নাও আসে ভাইয়া, তাও খ নম্বরে একটা প্রশ্ন আসবে যে নেসেসারি অ্যাভিল। কারণ প্রচ্ছেদনকে কেন নেসেসারি অ্যাভিল বা অপ্রয়োজনীয় ক্ষতি বলা হয়, এই জিনিসটা তোমরা কেন বলা হয় জানো? এই যে তোমরা একটু ভাবো, জাস্ট নর্মালি নিজের মনের চিন্তার থেকে ভাবো যে উদ্ভিদ যে এতগুলো পানি নিচ্ছে আবার পানি বের করে দিচ্ছে, এখন যদি অতিরিক্ত পানি বের করে দেয় তাহলে তো সেটা তার জন্য সমস্যা, তাই না? এখন যদি অতিরিক্ত পানি বের করে সেটা তো সমস্যা, আর এই সমস্যা আবার এটা পানি না বের করলেও তার সমস্যা, অতিরিক্ত পানি থাকবে, আবার অতিরিক্ত পানি বের করে দিবে। তাহলে চিন্তা করো, তাহলে প্রশোধনকে কেন অপ্রয়োজনীয় ক্ষতি বলা হচ্ছে? এই যে এই কারণে যে বেশি পানি, এই দেখো
প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে। এই প্রশোধন যদি তোমার বেশি হয় না ভাইয়া, তাহলে কিন্তু উদ্ভিদ মারা যেতে পারে, বুঝছো? তো এর জন্যই মূলত উদ্ভিদকে প্রশোধনকে নেসেসারি এভিল বলা হয়। পানি ও খনিজ লবণের পরিবহন কিভাবে পরিবহন হয় দেখবা, এই যে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হয়। এটাও একটু তোমরা সুন্দর করে পড়ে রাখবা, বুঝছো ভাইয়া? এটাও অবশ্যই পড়ে রাখবা ভালো করে, এই জায়গা থেকে প্রশ্ন আসে খুব। ওকে ভাইয়া। এই দেখো, শোষণ, নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় শোষণ এই ব্যাপারে বলেছে। তো মূলত তোমরা মনে রাখবা যে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে মূলত দেয়। আর এখান থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন ধরো যে চলে আসছে অলরেডি, এত গুরুত্বপূর্ণ। কিভাবে কি হয় এতটুকু তোমরা পুরাটা সব একদম পুরোটা পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে এই অধ্যায়ের প্রস্তুতি। তো ভাই আজকের ক্লাস এতদূরই। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। পরের ক্লাস দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।